পদার্থবিজ্ঞানের ফার্স্ট লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আমাদের এই ফার্স্ট লাইভ ক্লাসটিতে তোমরা যারা যারা এখন 9-10 এ পড়ছো, অর্থাৎ এই যে এসএসসির জন্য এই বিশেষ পদার্থবিজ্ঞানের লাইভ ক্লাসটিতে তোমরা যারা যারা 9-10 এ পড়ছো বা যারা এসএসসি দিবে তারা সবাই ইতিমধ্যে জয়েন করে ফেলেছো, এবং যাতে তোমাদের বাকি সব ফ্রেন্ডরা আমাদের লাইভ ক্লাসে জয়েন করে ফেলতে পারে, তোমরা যারা যারা অলরেডি আছো তারা এই লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও যাতে বাকি সবাই লাইভ ক্লাসটিকে জয়েন করে। তোমরা এই লাইভ ক্লাসটি শেয়ার করতে করতে আজকে আমাদের টপিক এবং এই টপিকের আন্ডারে আমরা ফার্স্ট লাইভ ক্লাসে কি কি পড়াবো সেটা আমরা একটু বলে নিই। তো আজকে যে তরঙ্গ ও শব্দ চ্যাপ্টারটা অনেকের কাছে বেশ সহজ লাগে, কিন্তু এই চ্যাপ্টারে বিভিন্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে ম্যাথ দিলে কিন্তু আমরা বেশ কনফিউজড হয়ে যাই। তাই আজকে আমরা ফার্স্ট একটু বেসিক কনসেপ্ট গুলা জেনে নিই। প্রথমে আমরা জানবো পর্যাবৃত্ত গতি, স্পন্দন, সরল সঙ্গীত স্পন্দন এগুলো কি কি। তারপরে আমরা চতুর্থ টপিকে গিয়ে আমরা এই যে তরঙ্গ রিলেটেড যে বিভিন্ন রাশিগুলো আছে যেমন কম্পাঙ্ক, বিস্তার, দশা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। এরপর আমরা ভি এবং ল্যামডার সম্বন্ধে জানবো। এরপর আমরা চলে যাব ম্যাথ নিয়ে। এই ম্যাথ গুলাই কিন্তু ক্রিয়েটিভ কোয়েশ্চেন হওয়ার পর থেকে ফিজিক্সে কিন্তু এই ম্যাথ গুলা নিয়ে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন হয়ে যায়। তো তোমরা যারা যারা এখন আমাদের লাইভ ক্লাসে জয়েন করেছো তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও কারা কারা আছো। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি 213 জন অলরেডি আমাদের এই লাইভ ক্লাসটিতে জয়েন করে ফেলেছে। তোমরা যারা যারা আছো তারা অবশ্যই শেয়ার করে দিবে। আচ্ছা, আমাকে জিজ্ঞেস করেছে, রোমান জিজ্ঞেস করেছে কেমন আছেন। থ্যাংক ইউ রোমান, আমি খুব ভালো আছি। আমাকে অনেকেই হাই বলছে, আর কাউসার বলেছে আপু স্লোলি বলেন। আচ্ছা ঠিক আছে কাউসার, আমি যদি বেশি ফাস্ট বলে ফেলি তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবে, কারণ আমার অভ্যাস মাঝে মাঝে বেশি ফাস্ট কথা বলা। তাহলে উইদাউট ফার্দার অ্যাডু আমরা আমাদের আজকের ফার্স্ট টপিকটা চলে যাই। যখনই আমি এসএসসি তে এই চ্যাপ্টারটা পড়তাম তখন আমার এই তিনটা টপিক নিয়ে খুবই কনফিউশন লাগতো যে পর্যায়বৃত্ত গতি কোনটা, স্পন্দন কোনটা, সরল সঙ্গীত স্পন্দন কোনটা। সবগুলা নাম শুনতে অনেকটা একই রকম বৈশিষ্ট্য, তাহলে কিভাবে জিনিসটাকে আমি রিলেট করতে পারি, এটা দিয়ে আজকে প্রথমে আমরা শুরু করব। এই যে আমি এখানে একটা ডায়াগ্রাম বা একটা অ্যারো সাইন দিয়ে কিছু লেখা লিখেছি, এই লেখাটা অনুযায়ী আমরা আজকে পড়াশোনা করব। প্রথমে আমাদের আছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কি? পর্যায়বৃত্ত গতি এমন এক ধরনের গতি, ধরো একটা বস্তু, একটা গতিশীল বস্তু যখন তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একটা নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করে, তখন সেই বস্তুর গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। তো এটা তো ডেফিনিশনটা একটু কাট করতে হয়ে গেল, আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝে নিই যে আসলে জিনিসটা কি। এই যে ধরো এখানে আমি একটা গাড়ি এঁকেছি, এই লাল গাড়িটি এই যে অ্যারো রেখা একটা স্ট্রেট লাইন দিয়ে আঁকা আছে, এটা হচ্ছে তার গতিপথ। এই গতিপথের একটা যে কোনো নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম আমরা এ। তো এই গাড়িটি যদি এই নির্দিষ্ট দিক থেকে এ বিন্দুকে ধরো 5 মিনিট পর পর অতিক্রম করে, এই পুরা গতিপথটা যাওয়ার সময় 5 মিনিট পর পর সে এই এ বিন্দুটাকে অতিক্রম করছে, তাহলে আমরা বলতে পারবো যে এই গাড়ির গতিটি হলো একটা পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। তাহলে এই ছিল আমাদের পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির পরে স্পন্দন জানার আগে আমি এখন একটু দেখে নিতে চাই আমাদের এখন 440 জন লাইভ ক্লাসে আছে। ওয়েলকাম এভরিওয়ান। আর আমাকে অনেকেই হাই বলছে, আবার রায়পুর গভর্নমেন্ট কলেজ থেকে অনেকেই আছে। আমি দেখতে পাচ্ছি আয়মান ভাইয়া আমাদের লাইভ ক্লাসে জয়েন করেছেন। আশা করি ভাইয়াও তরঙ্গ শব্দ সম্পর্কে নতুন কিছু শিখতে পারবেন আজকে। আচ্ছা, পর্যায়বৃত্তর গতির আন্ডারে হয়ে গেল স্পন্দন। তো স্পন্দন কি? অ্যারো চিহ্নটি দেওয়ার মানে হচ্ছে এই যে স্পন্দন গতিটি আছে এটা কিন্তু একটা পর্যায়বৃত্ত গতি। জিনিসটাকে একটা গাছের মতো কল্পনা করো। একটা গাছের মূল শাখা হলো এই যে পর্যায়বৃত্ত গতি, এর একটা শাখা হলো স্পন্দন। স্পন্দন মানে কি? স্পন্দন মানে হচ্ছে, স্পন্দন গতি হচ্ছে এমন যে এই যে পর্যায়বৃত্ত গতি আমরা পড়লাম, এই যে আমরা এই গাড়ির উদাহরণে বলেছিলাম যে গাড়িটা 5 মিনিট পর পর এই বিন্দুটাকে অতিক্রম করে আসে একই দিক থেকে। তাহলে এই যে 5 মিনিট সময়টা নিয়ে আমরা কথা বলেছি, এই 5 মিনিটটাই হলো তার পর্যায়কাল বা টাইম পিরিয়ড। এই যে পর্যায়বৃত্ত গতিতে গতিশীল গাড়িটি রয়েছে, এর পর্যায়কালকে আমরা টি দিয়ে ডিনোট করছি। এই পর্যায়কালটা মানে কি? তার ওই পুরো গতিপথটাকে অতিক্রম করতে করে এই যে এই বিন্দুতে ফেরত আসতে প্রত্যেকবার যে সময়টুকু লাগছে সেই সময়টুকুই হলো তার পর্যায়কাল টি। তাহলে পর্যায়কাল সম্পর্কে তো আমরা জেনে নিই।
একটা বস্তুর গতি যদি এমন হয় যে সে তার পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে যায় এবং পর্যায়কালের বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে যায়, তাহলে সেই বস্তুর গতিকে আমরা স্পন্দন বা ভাইব্রেশন বলতে পারবো। এই যে পর্যায়, ধরো এখানে একটা বস্তু, যে স্টার চিহ্ন দিয়ে একটা বস্তু আমরা দেখাচ্ছি, এই বস্তুটার দুই দিকে যে এ আর বি পয়েন্ট রয়েছে, ভাবলাম ধরে নিই যে সে এ পয়েন্ট থেকে তার গতিটা শুরু করছে। এ বিন্দু থেকে বি বিন্দুতে যদি যেতে তার ধরো 1 সেকেন্ড সময় লাগে এবং বি বিন্দু থেকে এ বিন্দুতে ফেরত আসতে যদি তার আবারও 1 সেকেন্ড সময় লাগে, তাহলে আমরা বলতে পারবো যে এই বস্তুটা স্পন্দন গতিতে গতিশীল বা তার ভাইব্রেশন হচ্ছে। এই বস্তু তখন পূর্ণ পর্যায়কাল বা টি এর মান হবে 1+1 অর্থাৎ 2 সেকেন্ড। তার মানে এই স্পন্দন গতিটাও কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিরই একটা কি বলবো সাবসেট হলো স্পন্দন। তো এই স্পন্দনের ব্যাপারটা আমরা যেটা দেখলাম যে তার পর্যায়কালে পর্যাবৃত্ত গতিতে গতিশীল একটা বস্তু যখন তার পর্যায়কালে অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার উল্টো দিকে বা বিপরীত দিকে যায়, তখন সেই বস্তুর গতিকে আমরা স্পন্দন গতি বা ভাইব্রেটরি মোশন বলতে পারি। এর সাবসেট হচ্ছে আবার সরল সন্ধিত স্পন্দন। এর সাবসেট বা উপসেট হচ্ছে সরল সন্ধিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। এই সিম্পল হারমোনিক মোশনটা আসলে কি? সিম্পল হারমোনিক মোশনটা হলো এমন এক ধরনের বা সরল সন্ধিত স্পন্দনটা হলো এমন এক ধরনের গতি, ধরে নাও একটা বস্তু যে একটা স্পন্দনশীল বস্তু, এমন একটা বস্তু যার ভাইব্রেশন ঘটছে। স্পন্দিত গতিতে গতিশীল এমন একটা বস্তুর যদি ধরা যাক ওই বস্তুর একটা নির্দিষ্ট ত্বরণ রয়েছে, এই ত্বরণকে ধরো আমরা এ দিয়ে চিহ্নিত করছি। এই বস্তুর ত্বরণ যদি এমন হয় যে সাম্যাবস্থা থেকে সরণের এই সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক, এখানে সরণকে আমরা এক্স দিয়ে চিহ্নিত করছি, এক্স দিয়ে আমরা সরণকে বোঝাচ্ছি। আমরা যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে স্পন্দিত গতিতে গতিশীল একটা বস্তুর যদি ত্বরণ থাকে এবং সেই ত্বরণটা যদি এমন হয় যে সেটা সাম্যাবস্থা থেকে যে সেই বস্তুটির সরণ তার সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাহলে সেই বস্তুর গতিকে আমরা সরল সন্ধিত স্পন্দন বা সরল সন্ধিত গতি বলতে পারি। সরল সন্ধিত স্পন্দনের এই মানে স্পেশাল ক্যারেক্টারিস্টিকটা হলো এ এক্স এর সমানুপাতিক এবং বিপরীতমুখী, যে কারণে আমরা লিখতে পারি a is proportional to -x। তাহলে এই পর্যায়ে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দাও, আমি তোমাদের কমেন্ট থেকে প্রশ্ন করে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা তিন ধরনের গতি সম্পর্কে জেনে নিলাম, যেটা হচ্ছে মাদার সেট, এই যে পর্যাবৃত্ত গতি, এর একটা উপসেট হচ্ছে স্পন্দন এবং স্পন্দনের একটা উপসেট হচ্ছে সরল সন্ধিত স্পন্দন। যেহেতু এটা উপসেট, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সরল সন্ধিত স্পন্দনের যদি তোমাকে বৈশিষ্ট্য লিখতে বলা হয়, তাহলে তুমি সহজেই বলতে পারবে, প্রথমেই বলতে পারবে যেটা অবশ্যই এটা একটা পর্যাবৃত্ত গতি, দ্বিতীয়ত তুমি বলতে পারবে এটা একটা স্পন্দন গতি, তৃতীয়ত আরো কিছু বৈশিষ্ট্য, এই যে এখানে যে বৈশিষ্ট্য আমরা লিখেছি সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো স্পন্দন গতিতে গতিশীল যে কোনো একটা বস্তুর ত্বরণ থাকবে, যদি ত্বরণ থাকে এবং সেই ত্বরণটা যদি এমন হয় এ, সেই ত্বরণটা সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এটার ক্ষেত্রে আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখতে চাই, ধরো এখানে আমরা ছাদ থেকে একটা ছোট্ট বলের মতো সুতো দিয়ে ঝুলিয়ে দিলাম। তো এই সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়ার এই যে এই সিস্টেমটাতে আমরা আস্তে করে একদিক দিয়ে টেনে আমরা এটাকে ছেড়ে দেব, তখন দেখতে পারবো কি যে এই যে ধরো ডটের যে লাইনগুলো দিয়েছি আমরা, একবার এইদিকে যাবে আবার এই দিক থেকে এদিকে ফেরত আসবে, ডান দিক থেকে বাম দিকে যাবে আবার বাম দিকে ফেরত আসবে। তখন তুমি দেখবে কি এই যে তুমি চেনে ছেড়ে দিলে বলটাকে, এই বলটার টেন্ডেন্সি হচ্ছে সবসময় সেই মাঝখানের অবস্থানটাতে ফেরত আসতে চাইবে। তার মানে সেই মাঝখানের অবস্থানটাতে তুমি যত তাকে সরিয়ে দিয়ে ছেড়ে দিবে, তার এই দিকে এই টেন্ডেন্সিটা ততই বেশি থাকবে, মানে সে এই সাম্যাবস্থায় ততটাই ফেরত আসতে চায়। তার মানে তার ত্বরণটা ঘটছে এই সাম্যাবস্থার দিক বরাবর এবং সরণ ঘটছে সাম্যাবস্থা থেকে যত দূরে সম্ভব তত দূরে। তুমি যদি ডান দিকে টেনে ধরো তাহলে এই দিক বরাবর তার সরণ ঘটছে এবং সাম্যাবস্থার দিকে থাকছে তার ত্বরণ। এই জন্যই আমরা বলছি যে এ এক্স এর সমানুপাতিক এবং বিপরীতমুখী।
তাহলে আমরা অনেকক্ষণ এই পর্যাবৃত্ত গতি, স্পন্দন, সরলসন্ধিত স্পন্দন এগুলো নিয়ে কথা বললাম। অলরেডি আমাদের ক্লাসের বেশ কিছু সময় পার হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আমাকে প্রশ্ন করেছে, আমি দেখতে পাচ্ছি বুলবুল, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সিম্পল? উই নো সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, এই যে সরল সন্ধিত স্পন্দনের কথা আমরা বলছি, এখানে সরল বলতে বোঝাচ্ছে যে এই যে গতিটা থাকবে এটা একটা সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন হবে। তার মানে সরল সন্ধিত স্পন্দন এটা সরল রৈখিক গতি। এখন সরল রৈখিক গতি মানে কি? সরল রৈখিক গতি মানে এটা সরল রেখা বরাবরই তার গতিটা থাকবে বা তার গতিপথ একটা সরল রেখার মধ্যে থাকবে। এই জন্য কিন্তু আমরা এটাকে সরল সন্ধিত স্পন্দন বলছি এবং এখান থেকে সরল ব্যাপারটা আসছে। তাহলে এই শেষ হয়ে গেল আমাদের পর্যায়বৃত্ত গতি, স্পন্দন এবং সরল সন্ধিত স্পন্দন নিয়ে আলোচনা। এগুলো কিন্তু বেশ কনফিউজিং ছিল, তাই আমি আশা করছি তোমাদের যাদের এগুলো নিয়ে কনফিউশন ছিল সেগুলো দূর হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের আজকের মেইন আলোচনা, সেটা হলো তরঙ্গ নিয়ে। আসলে তরঙ্গ ব্যাপারটা কি? এই যে তরঙ্গ নিয়ে আমরা কথা বলছি, তরঙ্গ হলো এমন এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন যেটা এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে। এবং এই যে শক্তি সে সঞ্চালন করছে, সঞ্চালন করার সময় তার এক ধরনের মাধ্যম দরকার হয়। সঞ্চালনের সময় সে মাধ্যমের যে কণাগুলো রয়েছে সেগুলোকে স্থায়ীভাবে স্থানান্তর বা স্থায়ীভাবে সেগুলোকে সরিয়ে ফেলা। যেখানে কণাগুলো আছে সেখান থেকে একটা পর্যায়বৃত্ত আন্দোলনের মাধ্যমে সে এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তি সঞ্চালন করে। তাহলে এই ছিল আমাদের তরঙ্গের ডেফিনিশন বা ওয়েভ। এই তরঙ্গ দুই ধরনের হতে পারে। এক ধরনের তরঙ্গ যার এই যে শক্তি সঞ্চালন করার জন্য তোমার একটা স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়, এবং আরেক ধরনের তরঙ্গ যার কোনো মাধ্যমের প্রয়োজন হয়। যাদের মাধ্যমের প্রয়োজন হয় তাদেরকে আমরা বলতে পারি মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। এবং এই যান্ত্রিক তরঙ্গ আবার দুই প্রকার। যান্ত্রিক তরঙ্গের দুই প্রকারের মধ্যে রয়েছে অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ, এবং আরেকটা রয়েছে অনুদৈর্ঘ্য। তাহলে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য এই দুই ধরনের রয়েছে। যারা ইংলিশ ভার্সনে পড়ো বা তোমাদের জন্য জেনারেলি আমি ইংলিশ টার্মগুলো লিখে দিচ্ছি। অনুপ্রস্থ মানে হচ্ছে ট্রান্সভার্স এবং অনুদৈর্ঘ্য মানে হচ্ছে লঙ্গিটিউডিনাল। তাহলে এদের প্রথম শর্তই হচ্ছে এদের সঞ্চালনের জন্য একটা মাধ্যমের দরকার হয়। তাহলে এই ছিল যান্ত্রিক তরঙ্গের দুই ধরন। এখন এই দুইটাকে আমরা আলাদা আলাদা ভাবে ডিসকাস করব। এই অনুপ্রস্থ তরঙ্গ বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? খুবই সিম্পলি বলতে গেলে অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ দিয়ে আমরা বোঝাচ্ছি এমন এক ধরনের তরঙ্গ যেটা ধরো তরঙ্গটা এগিয়ে যাচ্ছে এই দিক বরাবর বা ডান দিকে যাচ্ছে, কিন্তু তরঙ্গটা যে মাধ্যমে রয়েছে সেই মাধ্যমের কণাগুলো উপর নিচ বরাবর নড়াচড়া করছে। অর্থাৎ তরঙ্গের কণাগুলো যেদিকে তরঙ্গের কণাগুলোর স্পন্দন যেদিকে ঘটছে, যেদিকে তরঙ্গের কণাগুলোর স্পন্দন ঘটছে এবং তরঙ্গ যে দিক বরাবর আগাচ্ছে বা তরঙ্গের দিক যে দিকটা, সেই দুটোর মধ্যে কোণ হলো 90 ডিগ্রি বা একটা আরেকটা লম্ব। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ হচ্ছে এমন এক ধরনের তরঙ্গ যেখানে তরঙ্গের দিকের সাথে মাধ্যমের কণার স্পন্দনের দিকের মধ্যে স্পন্দনের দিক হচ্ছে লম্ব দিক বরাবর বা এই দুটোর মধ্যে একটা 90 ডিগ্রি কোণ বিদ্যমান। তাহলে এই হচ্ছে আমাদের ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভের যদি আমরা একটা ডায়াগ্রাম আঁকতে চাই তাহলে ধরো এটাকে আমরা বলতে পারি অনুপ্রস্থ তরঙ্গ। এই অনুপ্রস্থ তরঙ্গর এই যে লাইনটা দেখছো, সরল রেখাটা দেখছো মাঝখানে, সেটা হলো এর সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। এখানে থেকে ইকুইলিব্রিয়াম থেকে তরঙ্গটির উপরের দিকে সর্বোচ্চ সরণ যে বিন্দুতে ঘটে থাকে তাকে আমরা বলে থাকি তরঙ্গ শীর্ষ। তরঙ্গ শীর্ষ এবং নিচ দিক বরাবর নিচ দিক বরাবর সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ সরণ যে বিন্দুতে ঘটে থাকে সেটাকে আমরা বলে থাকি তরঙ্গ পাত। তাহলে এই ছিল আমাদের তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত।
একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাত নিয়ে কিন্তু একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে এই অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে। তাহলে এই ছিল আমাদের অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ নিয়ে আলোচনা। আমি একটা ছোট ভিডিও দেখিয়ে তোমাদের এই কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করতে চাচ্ছি। ভিডিওটি হলো এই যে, যদি এই ভিডিওর দিকে তোমরা দেখতে পারো, এখানে কিন্তু অনেক কয়টা বিন্দু রয়েছে। তোমার দেখে মনে হচ্ছে যে তরঙ্গটা এগিয়ে বাম দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে, কিন্তু তুমি যদি যে কোনো একটা বিন্দুর দিকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে কিন্তু তুমি দেখবে এই বিন্দুটা উপর নিচ বরাবর ওঠানামা করছে, কিন্তু তোমার দেখে মনে হচ্ছে ওভারঅল তরঙ্গটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তার মানে কি? তার মানে এই যে ডেফিনিশনে আমরা যে কথাটা বললাম যে তরঙ্গ যেদিক বরাবর বা এখানে তরঙ্গ যেদিক বরাবর আগাচ্ছে, বিন্দুগুলো মাধ্যমের কণাগুলো তার লম্ব দিক বরাবর ওঠানামা করছে বা তাদের স্পন্দন হচ্ছে তার লম্ব দিক বরাবর। এই ছিল আমাদের অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে আলোচনা। এখন আমরা চলে যাব অনুদৈর্ঘ্য বা লঙ্গিটিউডিনাল ওয়েভ। তো লঙ্গিটিউডিনাল ওয়েভ কি? এর ঠিক বিপরীত। লঙ্গিটিউডিনাল ওয়েভ ইজ সিম্পলি যেদিকে তরঙ্গ অগ্রসর হচ্ছে বা যেদিক বরাবর তরঙ্গ এগিয়ে যাচ্ছে, সেই দিকেই মাধ্যমের কণাগুলোর তোমার স্পন্দন ঘটছে বা মাধ্যমের কণাগুলোর স্পন্দন ঠিক সেই দিক বরাবরই ঘটছে বা সমান্তরাল ভাবে ওই দিকেই ঘটছে। এখানে যেমন আমরা তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ নিয়ে কথা বলেছিলাম, লঙ্গিটিউডিনাল ওয়েভের যদি তুমি একটা ডায়াগ্রাম আঁকতে চাও, অনেকটা দেখতে এরকম হবে, একটা সংকোচন এবং সম্প্রসারণ। এটি কিন্তু মাধ্যমের সংকোচন এবং সম্প্রসারণ। এটি এতটুকু অংশ, এখানে মাধ্যমটাকে যে মাধ্যমের তরঙ্গটি রয়েছে, অনুদৈর্ঘ্য তরঙ্গটি যে মাধ্যমে রয়েছে, সে মাধ্যমের সংকোচন ঘটছে এবং এই অংশটুকুতে ঘটছে প্রসারণ। এই সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কিন্তু তরঙ্গটা এগিয়ে যায়। তো এই মাধ্যমের কণাগুলো কিন্তু যেখানে থাকে, তারা যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে থেকে কিন্তু তরঙ্গটা এগিয়ে যায়। এটা আমি বলার চেয়ে একটা ক্লিয়ার এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও এনেছি। এই যে দেখো, এই ভিডিওটাতে আমরা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ দেখতে পাচ্ছি। এখানেও তোমার দেখে মনে হচ্ছে ডান দিক থেকে বাম দিক বরাবর তরঙ্গটা এগিয়ে যাচ্ছে। বাম দিক থেকে ডান দিক বরাবর, আমার ক্ষেত্রে উল্টা, তাই উল্টা বললাম। এদিক থেকে এদিক বরাবর তরঙ্গটা এগিয়ে যাচ্ছে, কিন্তু তুমি যদি খুব কেয়ারফুলি যে কোনো একটা স্পেসিফিক বিন্দুর দিকে তাকিয়ে থাকো, দেখবে বিন্দুটি কিন্তু যেখানে রয়েছে সেখান থেকে একটু কিছুটা স্পন্দন করছে, তার সামনে পিছিয়ে এগিয়ে যাচ্ছে। আমি আবার, ভিডিওটা শেষ হয়ে গেছে, আমি আবার শুরু করি। এই যে কোনো একটা স্পেসিফিক বিন্দুর দিকে তাকালে তুমি দেখবে এই সংকোচন প্রসারণের মাধ্যমে কিন্তু তরঙ্গটা এগিয়ে যাচ্ছে, অর্থাৎ যে দিক বরাবর তরঙ্গটা এগিয়ে যাচ্ছে এবং সেই মাধ্যমের যে স্পন্দন ঘটছে, দুইটাই একই দিক বরাবর। তাহলে এই ছিল আমাদের অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের আলোচনা। এখন এই পর্যায়ে এসে আমি জানতে চাই তোমাদের কারা কারা আমাদের লাইভ ক্লাসটিতে আছো এখনো এবং কারা কারা শেয়ার করেছো লাইভ ক্লাসটি। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের 404 জন ভিউয়ার রয়েছে। অনেকে এখনো হাই বলছে, তারও কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না। তাহলে যাদের প্রশ্ন থাকবে তারা কিন্তু দ্রুতই আমাকে প্রশ্ন করে বা বারবার প্রশ্ন করবে, যাতে আমি যখন ফোনটা হাতে নিই আমি তখন তোমাদের প্রশ্নের উত্তর জানিয়ে দিতে পারি। কিন্তু পরে আমাকে কমপ্লেন করলে হবে না যে আপু প্রশ্ন করেছিলাম তুমি উত্তর দাও, কারণ এখন আমি খালি হাই দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে। আচ্ছা ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাব তরঙ্গ রিলেটেড যে বিভিন্ন রাশিগুলো নিয়ে আমরা পড়াশোনা করতে চাই, সেই রাশিগুলো। প্রথমেই চলে যাই পূর্ণ স্পন্দনে। পূর্ণ স্পন্দন কি? এই যে আমরা প্রথমে গাড়ির যে এক্সাম্পলটা দিয়েছিলাম, একটা বিন্দুকে এই যে ক্রস করে আসছে, এই ঘটনাটাকে আমরা পূর্ণ স্পন্দন বলছি। বা ধরো যদি আমরা সেই ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া বস্তুটার কথা বলতে চাই, এই এ বিন্দু থেকে বি বিন্দুতে গিয়ে আবার এই বিন্দুতে ফেরত আসা, এই যে ঘটনাটা ঘটছে, এটাকে আমরা পূর্ণ স্পন্দন বলছি। এই পূর্ণ স্পন্দন নিয়ে তো আমরা আলোচনা প্রথমেই করেছি ক্লাসের শুরুতে। একটা বিন্দু থেকে শুরু করে পুরো যাত্রাপথ অতিক্রম করে সেই বিন্দুতে ফেরত আসতে আমরা এটাকে একটা পূর্ণ স্পন্দন বলছি। আচ্ছা, এরপরে আলোচনা হচ্ছে আমাদের পর্যায়কাল বা টাইম পিরিয়ড, যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করছি।
এই পর্যায়কাল বা টাইম পিরিয়ড নিয়েও আমরা কথা বলেছি। একটা পূর্ণ স্পন্দন ঘটাতে যতটুকু টোটাল সময় লাগে সেটাকেই আমরা পর্যায়কাল বা টাইম পিরিয়ড বলছি। এই টাইম পিরিয়ডকে আমরা টি দিয়ে চিহ্নিত করে থাকি এবং এর একক হলো সেকেন্ড। এই পর্যায়কালের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। পর্যায়কালের পরে চলে আসবো কম্পাঙ্কে। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এই চ্যাপ্টার থেকে ম্যাথ করতে গেলে এই শব্দটা তোমার অবশ্যই শুনে থাকতে হবে। কম্পাঙ্ক বা ইংরেজিতে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি। একটা ভুল আমি প্রায় করে ফেলি, সেটা হচ্ছে কম্পাঙ্ক আর কম্পনকে শব্দ দুটো যেহেতু কাছাকাছি এই দুটো মিলিয়ে ফেলি। এটা অবশ্যই মিলিয়ে ফেলবে না। কম্পাঙ্ক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা এক্স্যাক্টলি কি? এই ফ্রিকোয়েন্সিটা হলো 1 সেকেন্ড সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন ঘটে। 1 সেকেন্ড সময়ে একটা স্পন্দনশীল বস্তুর যতগুলো পূর্ণ স্পন্দন ঘটছে তাকে আমরা সেই বস্তুর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলছি। এই ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ, বা যাকে আমরা এইচ জেড এটা দিয়ে চিহ্নিত করে থাকি। যদি যে কোনো একটা বস্তুর ধরো কোনো একটা শব্দের উৎসের কম্পাঙ্ক 20 হার্টজ আমরা বলে থাকি, তার মানে 1 সেকেন্ড সময়ে তার 20টা পূর্ণ স্পন্দন ঘটে। তাহলে এই 20 হার্টজ হলো তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এখন আমরা করব কি, খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক সম্পর্কে জেনে নিব। সেটা হলো এই কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক বা এফ টি সম্পর্ক। এফ টি সম্পর্কটা আমাদের এক্স্যাক্টলি কি বলছে চিন্তা করে দেখো। আমরা এই যে কম্পাঙ্কের যে ডেফিনেশনটা পড়লাম সেটাতে আমরা কি বলেছি, 1 সেকেন্ড সময় যতগুলো পূর্ণ স্পন্দন ঘটে। ধরে নিলাম এফ হলো একটা বস্তুর কম্পাঙ্ক। একটা বস্তুর কম্পাঙ্ক হলো এফ হার্টজ, অর্থাৎ তার এফ কম্পাঙ্ক তার এফ স্পন্দন ঘটছে কতটুকু সময়, 1 সেকেন্ড সময়। তাহলে 1 সেকেন্ড সময় তার এফ স্পন্দন ঘটছে, তার মানে একটা স্পন্দন ঘটতে টোটাল সময় কত লাগবে, 1/f সেকেন্ড। আচ্ছা একটু ডেফিনেশনটা থেকে চিন্তা করে দেখো তো, এই 1/f টা কি তার পর্যায়কাল না? আমরা তো বলেছি একটা পূর্ণ স্পন্দন ঘটাতে যতটুকু টোটাল সময় লাগে তাকেই আমরা বস্তুর পর্যায়কাল। সেই পর্যায়কালকে যদি আমরা টি দিয়ে চিহ্নিত করে দিই, সেই টি সমান সমান হবে 1/f। এই টি সমান সমান 1/f হলো এই এফ আর টি এর মধ্যে সম্পর্ক বা কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা খুবই মনোযোগ দিয়ে এই সম্পর্কটা মাথায় রেখো। আচ্ছা তাহলে এই গেল আমাদের কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক। আচ্ছা চিন্তা করো তো, যদি আমি বলতে চাই যে টি সেকেন্ড সময়ে দূরে আঁকি, টি সেকেন্ড সময়ে টোটাল এন স্পন্দন ঘটছে, টি সেকেন্ড সময়ে টোটাল এন স্পন্দন ঘটছে, তাহলে 1 সেকেন্ড সময়ে টোটাল এন ভাগ টি স্পন্দন ঘটছে। আবার একটু ডেফিনেশনটা ছালাই করে নাও। ডেফিনেশনে আমরা বলেছিলাম কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হলো যে কোনো একটা বস্তু 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ স্পন্দন ঘটছে। 1 সেকেন্ড সময়ে এই যে n/d স্পন্দন ঘটছে এটাই হলো কিন্তু তার কম্পাঙ্ক। অর্থাৎ তোমাকে যদি বলা থাকে যে ধরে নিলাম তোমাকে বলেছে যে 5 সেকেন্ড সময়ে টোটাল 20টা স্পন্দন ঘটছে, তখন তুমি সহজেই এর কম্পাঙ্ক বের করে ফেলতে পারবে, 20/5 এই হবে। আচ্ছা আরেকটা জিনিস এখান থেকে একটু চিন্তা করে দেখো, এখানে এদিকে তাকালে কিন্তু তোমরা হার্স এবং সময়ের যে একক সেকেন্ড এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে, এই সম্পর্কটা তোমরা যারা যারা পেয়ে গিয়েছো তারা একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও কারা কারা বুঝতে পেরেছো এই সম্পর্কটা কি। তোমাদের কমেন্ট করে আমি সঠিক উত্তরটি বলে দেবো। এর মধ্যে একটা সম্পর্ক আছে, তোমরা আমাকে কমেন্টে এক্ষুনি জানিয়ে দাও। তাহলে আমাদের আলোচনার অনেকটুকু আমরা আগিয়ে গিয়েছি, আমরা কম্পাঙ্ক নিয়ে কথা বলেছি। এখন আমরা চলে যাব বিস্তার বা অ্যামপ্লিটিউড। বিস্তার বা অ্যামপ্লিটিউডে যাওয়ার আগে আচ্ছা তুতুন বলছে বুঝিনি। হ্যাঁ তুমি কোন অংশটুকু বোঝোনি এটা যদি আমাকে একটু স্পেসিফিকলি জানিয়ে দিতে তাহলে আমি সেটা নিয়ে আবার আলোচনা করতাম। আচ্ছা
সাইফুল বলেছে এইচএসসি ফিজিক্স ক্লাস না নিয়ে এসএসসি ফিজিক্স ক্লাস নিচ্ছ কেন? কারণ অবশ্যই সামনে এসএসসি এবং ওদেরও পড়াশোনার দরকার রয়েছে। পিকলু বলছে আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি আরো একটু আসতে বলছি, আশা করছি তুমি এর পরেগুলো বুঝতে পারবে। এগুলো খুবই বেসিক সহজ ব্যাপার, একটু মনোযোগ দিয়ে বুঝতে পারবে। আচ্ছা, আমি এখন পর্যন্ত দেখছি না কেউ আমাকে হার্স এবং সেকেন্ডের মধ্যে সম্পর্কটা বলতে পেরেছো। তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে। এই তো প্রথমেই পেয়েছি আমি বুলবুল, সে বলেছে 1 হার্স সমান হচ্ছে 1 সেকেন্ড ইনভার্স। মানে হচ্ছে সহজ কথায় বলতে গেলে একক দুটোর মধ্যে সম্পর্ক হলো হার্স সমান সমান পার সেকেন্ড। কেন? ওই যে আমরা এক্সাম্পলটা কিছুক্ষণ আগে দেখলাম যে 5 সেকেন্ড সময়ে একটা বস্তু 20টা স্পন্দন বা ভাইব্রেশন করছে। তাহলে এই বস্তুর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কত হবে? এই বস্তুর ফ্রিকোয়েন্সি হবে 20/5, যার একক হলো হার্স। এখন চিন্তা করো 20টা যে স্পন্দন ঘটছে, এটা তো আমি গুনেছি, স্পন্দনের কি কোনো একক রয়েছে? না, তাহলে এখানে কোনো একক নেই। এখন তুমি যদি এককগুলো বসিয়ে দাও এই রাশিগুলোর পাশে পাশে, তাহলে তুমি দেখবে এখানে টাইমের সাথে তুমি সেকেন্ড বসাচ্ছ, কিন্তু ওপরে কোনো একক নেই। তার মানে এটাকে তুমি লিখতে পারবে 4/সেকেন্ড। অর্থাৎ এই যে লেখাটা লিখলাম এখান থেকে কিন্তু তুমি খুব ভালো মতো জিনিসটা বুঝে ফেলতে পারছো। 4/সেকেন্ড মানে 1 সেকেন্ডে 4টা স্পন্দন করছে, এইটাই হলো তার কম্পাঙ্ক বা 4 হার্টজ। তাহলে আমরা হার্টজ এবং সেকেন্ডের মধ্যে সম্পর্কটা পেয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ বুলবুলকে সঠিক উত্তরটি দিতে পারার জন্য। এখন আমরা চলে যাব আমাদের এর পরের আলোচনায়, সেটা হলো বিস্তার বা অ্যামপ্লিটিউড। এই যে আমরা তরঙ্গের যে ছবিগুলো আঁকলাম, এই যে একটা বস্তুর তরঙ্গ করছে, এই আমরা ছবি আঁকতে পেরেছি। এখানে আমি আগে বলেছি যে মাঝখানে যে সরল রেখাটি রয়েছে এটার থেকে উপরে নিচে সরণ করছে। এখন এই যে সরল রেখাটি, এটা হচ্ছে এই ডায়াগ্রামের ক্ষেত্রে এর সাম্যাবস্থান বা ইকুইলিব্রিয়াম হচ্ছে। এই সাম্যাবস্থান থেকে যে কোনো একটা নির্দিষ্ট দিকে সর্বোচ্চ যে সরণ করছে, এই সর্বোচ্চ সরণটা যে বিন্দুতে ঘটছে, এই যে এই সরণটি হলো তার অ্যামপ্লিটিউড। অর্থাৎ এই বিন্দুটি কিন্তু তার অ্যামপ্লিটিউড নয়, এই যে সর্বোচ্চ সরণটি ঘটছে এই সরণের অংশটুকুই হলো এই বস্তুর ক্ষেত্রে তার বিস্তার বা অ্যামপ্লিটিউড। তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম বিস্তার বা অ্যামপ্লিটিউড কোনটা। এই অ্যামপ্লিটিউডকে আমরা এ দিয়ে চিহ্নিত করতে পারি। মাঝে মাঝে এই এটাকে বিস্তারকে ছোট বা স্মল লেটার ইংলিশে এর যে স্মল লেটারটি রয়েছে এই স্মল এ দিয়েও চিহ্নিত করে দেওয়া। আচ্ছা, এরপর আমরা চলে যাব দশা বা ফেজ। এই দশা বা ফেজ, ফেজ হলো এই যে তরঙ্গ ঘটছে, তরঙ্গ তো একটা মাধ্যমে ঘটছে, তাই না? সেই মাধ্যমের কণাগুলোর যে কোনো মুহূর্তে, যে কোনো একটা স্পেসিফিক মুহূর্তে সেই মাধ্যমের কণার গতির দিক, সরণ, বেগ, ত্বরণ, অর্থাৎ সর্বাধিক অবস্থাটাকে বোঝায় যে রাশিটি দিয়ে, সেটাই হলো এই বস্তুর দশা। আবার যদি আমরা এরকম ডায়াগ্রামটা আঁকি, ধরে নিলাম যখন এই যে এই বিন্দুতে আছে কণাটি, এই বিন্দুতে রয়েছে, এখানে পি এবং পি প্রাইম, এই ডায়াগ্রাম এখানে যদি আঁকি তাহলে আমরা চিহ্নিত করলাম কিউ এবং কিউ প্রাইম। এই ডায়াগ্রামে এই যে পি এবং পি প্রাইম, কিউ এবং কিউ প্রাইম রয়েছে, এই দুটোর দশা একই আর এই দুটোর দশা একই। এর মানে কি? এর মানে হচ্ছে পি বিন্দুর গতির দিকটা যে দিক বরাবর, পি প্রাইম বিন্দুর গতির দিকটা কিন্তু সেই দিক বরাবর। তাছাড়া এই বস্তুর পি অবস্থানটিতে বস্তুর সরণ সাম্যাবস্থা থেকে যতটুকু, পি প্রাইমেও সরণ ঠিক ততটুকু। অর্থাৎ এই যে আমরা দশার ডেফিনিশনটা বা সংজ্ঞাটা বললাম, যে কোনো মুহূর্তে সেই বস্তু বা কণার গতির দিক, সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি দিয়ে আমরা সেই বস্তু কণাটির দশা বোঝাবো। পি এবং পি প্রাইম এই দুটো অবস্থানে কণার দশা একই বা ফেজ একই। এর মানে হচ্ছে এই যতগুলো রাশির কথা আমি বললাম সেই রাশিগুলো এই দুটোর ক্ষেত্রে একই। অর্থাৎ এদের সর্বাধিক অবস্থা, যে কোনো একটা
নির্দিষ্ট সময়ে এই বস্তুর সামগ্রিক অবস্থা কণার একক। তাহলে এই ছিল আমাদের দশা বা ফেজ নিয়ে আলোচনা। ফেজটা একটু কনফিউজিং লাগতে পারে, আসলে এই ফেজ নিয়ে তোমাদের এখন বিস্তারিত কোনো কাজ নেই। আপাতত এসএসসি লেভেলে তোমাদের শুধু সংজ্ঞাটাই লাগবে এবং ডায়াগ্রামে তোমাকে বিভিন্ন তরঙ্গের ডায়াগ্রাম এঁকে বলবে যে কোন জায়গার ফেজ কোনটার সাথে মিলে, সেই ব্যাপারটা মাথায় রাখতে পারলেই হবে। বড় হলে তোমরা দশা বা ফেজ নিয়ে আরো ডিটেইলস আলোচনা জানতে পারবে। এরপরে আমরা চলে যাব তরঙ্গ দৈর্ঘ্যে। এই তরঙ্গ দৈর্ঘ্যটা কি? এটা আমরা বারবার তরঙ্গের ছবি আঁকছি। এই তরঙ্গের ছবিতে একটা পূর্ণ তরঙ্গ কমপ্লিট করার সময় একটা বস্তু যতটুকু পথ অতিক্রম করে সেটাই হলো তার তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু নাম থেকে বুঝতে পারছো যেহেতু এটা দৈর্ঘ্য, এর একক হলো মিটার এবং এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে চিহ্নিত করি। এই ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য যার একক হলো মিটার। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কি? একটা পূর্ণ তরঙ্গ ঘটানোর সময় একটা বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে বা তরঙ্গটি যতটুকু দূরত্ব অতিক্রম করে সে ততটুকু দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলছি। আচ্ছা, আর এরপরে আমরা চলে যাবো খুবই রিলেটেড একটা টপিকে, সেটা হলো তরঙ্গ বেগ। তরঙ্গ দৈর্ঘ্যের পর আমরা চলে যাবো তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ বলতে আমরা কি বোঝাচ্ছি? তরঙ্গ বেগ বলতে আমরা বোঝাচ্ছি এক সেকেন্ডে যে কোনো একটা তরঙ্গ এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে। এখানে কিন্তু কেয়ারফুল থাকবে, এখানে আমরা তরঙ্গ নিয়ে কথা বলছি, মাধ্যমের কণাগুলো নিয়ে কথা বলছি। সেই তরঙ্গ এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হলো তার বেগ। অন্য যে কোনো বেগের মতো এই তরঙ্গ বেগকেও আমরা ভি দিয়ে চিহ্নিত করি এবং এই ভি দিয়ে চিহ্নিত করার মানে হচ্ছে ভি হচ্ছে এখানে তরঙ্গ বেগ, যেটা আমাদের বোঝায় এক সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করেছে। এই যে আমরা মাত্র শিখতে পারলাম তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য। আসলে আমরা এই দুটোর মধ্যে সম্পর্কটা একটু জেনে, এই সম্পর্কটা জানার পরে কিন্তু আমরা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথে চলে যাব। তাই তোমরা যারা যারা এখনো ক্লাসটি শেয়ার করোনি তারা অবশ্যই তাড়াতাড়ি ক্লাসটি শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দাও যে ফার্স্ট তরঙ্গ শব্দ নিয়ে আজকে ফার্স্ট লাইভ ক্লাসটি অলরেডি অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, এই যে ভি এবং ল্যামডার মধ্যে যে আমরা সম্পর্কটা এখন পড়ি, চিন্তা করে দেখো আমরা পর্যায়কালকে কি দিয়ে চিহ্নিত করেছিলাম? টি দিয়ে। তাহলে পর্যায়কাল টি বলতে আমরা কি বোঝাই? পর্যায়কাল বলতে বোঝাই একটা পূর্ণ তরঙ্গ করতে যতটুকু টোটাল সময় লাগছে সেটাই হলো আমাদের পর্যায়কাল টি। আর ল্যামডা দিয়ে আমরা বোঝাই একটা পূর্ণ তরঙ্গ করতে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই হলো আমাদের ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। এই ল্যামডা বলতে গেলে আমি এই চিহ্নটিকে বোঝাচ্ছি, এটা একটা গ্রিক লেটার মোস্ট প্রবাবলি। এই ল্যামডা এর নাম হচ্ছে ল্যামডা। যখন এই ল্যামডাটি দেখবে তরঙ্গ শব্দের ক্ষেত্রে ল্যামডা দিয়ে আমরা বোঝাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমরা সহজেই বলতে পারি যে টি সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব, আমি একটু শর্ট করে লিখছি, টি সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব হলো ল্যামডা মি, তাই নয়? এরপরে আমরা লিখতে পারবো অর্থাৎ 1 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব হবে ল্যামডা ভাগ টি মিটার। আচ্ছা, চিন্তা করে দেখো এই 1 সেকেন্ড সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করা হচ্ছে সেটাই কিন্তু আমাদের তরঙ্গ বেগ। অর্থাৎ আমরা লিখে ফেলতে পারি v সমান সমান ল্যামডা ভাগ টি। এই যে v সমান সমান ল্যামডা ভাগ টি লিখলাম, এটা কিন্তু এই v এবং ল্যামডার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। এই সমীকরণটি ব্যবহার করে তোমার যদি যে কোনো দুটো রাশির মান দেওয়া থাকে তুমি অবশ্যই তৃতীয় রাশিটি বের করে ফেলতে পারবে। তাহলে আমরা পেয়ে গেলাম v সমান সমান ল্যামডা ভাগ টি। আচ্ছা, একটু মনে করে দেখো আমরা যখন কম্পাঙ্ক সম্পর্কে পড়ছিলাম বা ফ্রিকোয়েন্সি সম্পর্কে পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক রয়েছে, যেটাকে আমরা লিখতে পারি f সমান সমান 1/t। এখন যদি এই সম্পর্ক থেকে এই যে 1/t অংশটুকু রয়েছে এখানে, এই 1/t অংশটুকুকে যদি আমরা f লিখি তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো
ভি সমান সমান এফ গুণ ল্যাম্ডা। এই যে সমীকরণটি দেখতে পাচ্ছ, এই সমীকরণ দিয়ে যে এই চ্যাপ্টারে কতগুলো ম্যাথ করতে হবে এটা আমি বলে বোঝাতে পারবো। অনেকগুলো ম্যাথ করতে হবে এবং অনেক কনসেপচুয়াল ব্যাপার রয়েছে এই সমীকরণটি দিয়ে, যেটা নিয়ে আমরা এখনই আলোচনা করব। তাহলে আমরা পেয়ে গেলাম ভি এবং ল্যাম্ডার মধ্যে সম্পর্ক কি। সেই সম্পর্ককে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। এক হলো ভি সমান সমান ল্যাম্ডা বাই টি, এবং আরেক হলো ভি সমান সমান এফ ল্যাম্ডা, যেখানে ভি দিয়ে আমরা তরঙ্গ বেগ বোঝাচ্ছি, এফ দিয়ে কম্পাঙ্ক এবং ল্যাম্ডা দিয়ে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই ছিল আমাদের ভি এবং ল্যাম্ডার মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখন তোমাদের বিভিন্ন সময়ে যখন এই ক্রিয়েটিভ প্রশ্নগুলো আসে, তখন প্রশ্নে অনেক সময় বলা থাকে যে এই মাধ্যম থেকে পরিবর্তন করে আমরা মাধ্যম পরিবর্তন করলাম, কঠিন থেকে তরল মাধ্যমে নিলাম, তখন শব্দের কি কি পরিবর্তন করব। তো মাধ্যম পরিবর্তন নিয়ে আমরা এখন একটু কথা বলতে চাচ্ছি যে মাধ্যম পরিবর্তন করলে আসলে কি কি পরিবর্তন ঘটে। আমরা যদি যে কোনো একটা তরঙ্গের মাধ্যম পরিবর্তন করি, অবশ্যই আমরা এখানে যান্ত্রিক তরঙ্গের কথা বলছি, যদি আমরা মাধ্যম পরিবর্তন করি তাহলে আসলে কি কি পরিবর্তন ঘটছে। যখন তুমি যে কোনো তরঙ্গের মাধ্যম পরিবর্তন করবে তখন তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যাম্ডা পরিবর্তন ঘটবে। এখানে যে টিক মার্ক দিয়ে বোঝায় যে এর পরিবর্তন ঘটবে, ল্যাম্ডার পরিবর্তন ঘটবে, তরঙ্গ বেগ বা ভি এর পরিবর্তন ঘটবে, কিন্তু কম্পাঙ্ক একটা নির্দিষ্ট শব্দের জন্য অবশ্যই সবসময় সেই একই মান থাকবে। অর্থাৎ তুমি যদি একটা ধরে নিলাম একটা শব্দ তরঙ্গের কথা, শব্দ তরঙ্গ নিয়ে আমরা কথা বলছি, সেই শব্দ তরঙ্গে তুমি যদি মাধ্যম পরিবর্তন করো তাহলে কখনোই কম্পাঙ্কের মানটা পরিবর্তন করবে। অর্থাৎ এই সমীকরণেই দেখো এই যে বেগটা পরিবর্তন করছে, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন করছে যখন তুমি মাধ্যম পরিবর্তন করছো, কিন্তু এই এফটা কিন্তু কোনো ধরনের পরিবর্তন করছে না। তাহলে এফটা মাধ্যম পরিবর্তন করলে এফটা নির্দিষ্ট রয়ে যাচ্ছে, কিন্তু তুমি যদি শব্দ তরঙ্গটাই বদলে ফেলো, অর্থাৎ যদি উদাহরণ দিতে হয়, আমি যদি এইভাবে ডাস্টারটাকে কলমের এগেইনস্টে বাড়ি মারি এবং ধরো আমি যদি এই বোর্ডে নক করি, এই দুটো শব্দ কিন্তু ভিন্ন। অর্থাৎ একই মাধ্যমে দুটো ভিন্ন শব্দ ক্রিয়েট করলেও দুইটা ভিন্ন শব্দের কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হবে। তাহলে আমরা যদি সামারাইজ করতে চাই তাহলে আমরা সামারি হিসেবে বলতে পারি, যখন আমরা মাধ্যম পরিবর্তন করছি যে কোনো একটা তরঙ্গের ক্ষেত্রে, আমরা যখন সেই তরঙ্গের মাধ্যম পরিবর্তন করছি তখন তার সাথে সাথে শব্দের বেগ, সেই তরঙ্গের বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য এই দুটো রাশি পরিবর্তন ঘটবে, কিন্তু কম্পাঙ্কের পরিবর্তন ঘটবে না। এই কনসেপ্টটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সেটা কেন গুরুত্বপূর্ণ এটা আমরা এখন যে ম্যাথটা করব সেটা দিয়ে আমরা বুঝে ফেলতে পারবো। এই ম্যাথে যাওয়ার আগে, ম্যাথটা যেহেতু আজকে এই লাইভ ক্লাসের আজকের আমাদের শেষ টপিক, সেটাতে যাওয়ার আগে আমি জেনে নিতে চাই তোমাদের কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাফসান প্রশ্ন করেছে এখানে VTF means what? VTF means আমি আগেই বলেছি যখন আমি এগুলো করেছি, V equals F lambda, আর দেখেছি আমরা V সমান সমান lambda ভাগ T। এখানে V দিয়ে তরঙ্গ বেগ বোঝাচ্ছে, lambda দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য এবং T দিয়ে পর্যায়কাল বোঝাচ্ছে। তাহলে আমি একটু স্ক্রল আপ করে যেতেই থাকি যে তোমাদের কোনো প্রশ্ন আমি আচ্ছা ও বলেছে বুঝতে পেরেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কোনো স্ক্রল করে কোনোই কমেন্ট কোনো প্রশ্ন পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আর কমেন্ট দেখছি না, আমি এখন চলে যাব ম্যাথে, কারণ আমি কোনো ধরনেরই প্রশ্ন পাইনি। হয়তোবা কেউ কেউ প্রশ্ন করেছে যেটা আমার এই মুহূর্তে কমেন্টে চোখে পড়ছে না, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করবো ক্লাস শেষ হলে সেই প্রশ্নগুলো তোমরা যদি লাইভ গ্রুপে আমাকে করো তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো প্রশ্নের উত্তরগুলো দিয়ে। এখন আমরা চলে যাবো ম্যাথ। আচ্ছা, এই ম্যাথে আমাদের বলছে যে একটা নির্দিষ্ট শব্দ তরঙ্গ নিয়ে কথা হচ্ছে। একটা নির্দিষ্ট শব্দ তরঙ্গে আমি রাশিগুলো ধরে নাও এদিক বরাবর লিখে ফেলি। একটা নির্দিষ্ট শব্দ তরঙ্গের বাণী মাধ্যমে বেগ হলো BW সমান সমান
1452.5 মিটার পার সেকেন্ড এবং বাতাসে এর বেগ হলো 332 মিটার পার সেকেন্ড। আমাদের যে আগামী লাইভ ক্লাসটা আছে সেটা কিন্তু আমরা শুরু করবো শব্দ তরঙ্গের আলোচনা নিয়ে। শব্দ তরঙ্গ কিভাবে কোন তাপমাত্রায় কিরকম আচরণ করে, এই শব্দ তরঙ্গের যে প্রতিফলন ঘটে সেই প্রতিফলন থেকে আমরা চলে যাব প্রতিধ্বনি বা একতে, এবং সেখানে তিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম আমি সলভ করবো, যেগুলো আমি টেস্ট পেপার থেকে এসএসসির জন্য বিভিন্ন ক্যাডেট কলেজের এবং বিভিন্ন রেপুটেড স্কুলের প্রশ্ন নিয়ে এসেছি। ওই তিনটা প্রবলেম সামারি করে ফেললে তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রবলেম থাকবে না আমি আশা করছি। তাই যারা যারা এখনকার ক্লাসটিতে আছো তারা অবশ্যই তো এখনকার ক্লাসটি শেষ মুহূর্তে হলেও শেয়ার করে ফেলো, এবং অবশ্যই 9টার ক্লাসটিতে তোমরা থাকবে যাতে সেই তিনটা ম্যাথ করে তোমাদের এই চ্যাপ্টারের প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি শব্দের যে ম্যাথটা নিয়ে আমরা ছিলাম সেই ম্যাথে। সেই শব্দের পানিতে বেগ হলো 1452.5 মিটার পার সেকেন্ড, বাতাসে বেগ হলো 332 মিটার পার সেকেন্ড। তোমরা প্লিজ ক্যালকুলেটর নিয়ে বসে যাও, যারা যারা আমি বলতে বলতে এই ম্যাথটি করতে পারবে তারা করে আমাকে আমারই আগে উত্তরটি কমেন্ট সেকশনে দিতে পারো কিনা সেটা আমি দেখতে চাই। এছাড়া বলেছে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য হলো 0.0875 মিটার। তোমার কাছে প্রশ্ন করেছে এই যে শব্দ তরঙ্গটি রয়েছে এর কম্পাঙ্ক এর সমান সমান কত এবং বাতাসে এর তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে দেখো একটু আগে যে আমরা দেখলাম মাধ্যম পরিবর্তন করলে ভি এবং ল্যামডা এই দুটো পরিবর্তন ঘটে, এফ পরিবর্তন ঘটে না। এটা কিন্তু এই ম্যাথে এই প্রয়োগটা দেখে ফেলবে। তোমাকে কিন্তু এভাবে আলাদা করে বলে দিবে না কম্পাঙ্ক কি। তোমার শুরুতে যখন প্রশ্নটি তোমার যদি এতটুকু রেখে এই তিনটে ইনফরমেশন দিয়ে তোমাকে বলে যে এখন শব্দটি কম্পাঙ্ক বের করো এবং পানিতে বাতাসে এর তরঙ্গ দৈর্ঘ্য কি সেটা বের করো, তখন কিন্তু তোমার মনে হতেই পারে যে যেহেতু এই দুটো বি এবং ল্যামডা আলাদা আলাদা মান রয়েছে বাতাস এবং পানির ক্ষেত্রে, কম্পাঙ্কের মানটাও ভিন্ন হবে। এটা কিন্তু না, কম্পাঙ্কের মান দুটার ক্ষেত্রেই একই থাকে। মাধ্যম পরিবর্তন করলেও যেহেতু একই শব্দ তরঙ্গ নিয়ে আমরা কথা বলছি এর কম্পাঙ্ক বদলাবে। তাহলে চলো এই ম্যাথটি আমরা করে ফেলি এখন। আমরা কি জানি? আমরা জানি v সমান সমান f ল্যামডা, তাই না? তাহলে বাতাসের ক্ষেত্রে এই জিনিসটি তুমি লিখে ফেলতে পারো v a সমান সমান f ল্যামডা a, যেহেতু কম্পাঙ্কটা একই থাকছে। আবার এই v সমান সমান f ল্যামডা আমরা লিখতে পারি পানির ক্ষেত্রে। এখানে এই যে a এবং w এই সাবস্ক্রিপ্ট গুলো দিয়ে আমরা বোঝাচ্ছি যে পানি মাধ্যমে সেই শব্দ তরঙ্গের বেগ এবং বাতাস মাধ্যমে সেই শব্দ তরঙ্গের বেগ। তাহলে আমরা এখানে দুটো সমীকরণ পেয়ে গেলাম 1 এবং 2। আমাদের বের করতে বলেছে বাতাসে এর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যদি আমরা 2 কে 1 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব VA বাই VW সমান সমান ল্যামডা A বাই ল্যামডা W। তাহলে দেখতে পাচ্ছ এই যে বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে কিন্তু সমানুপাতিক সম্পর্ক রয়েছে। এই বেগ তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক, এটা আমরা এখান থেকে কিন্তু সহজেই বলতে পারি, সেই সমীকরণ থেকে আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে দেখো VA বাই VW সমান সমান ল্যামডা A বাই ল্যামডা W, এটা পেয়ে গিয়েছে আমরা এই দুটো সমীকরণ থেকে। এখন সহজে ল্যামডা A কে একদিকে রেখে তুমি লিখে দিতে পারো VA গুণ ল্যামডা W ভাগ VW। এখানে যদি এই রাশির মানগুলো তুমি বসিয়ে দাও তাহলে তুমি একটা মান পাবে। সেই মানটি আমি দেখতে চাই তোমার কমেন্ট সেকশনে কেউ আমাকে ইতিমধ্যে জানিয়ে দিতে পেরেছো কিনা। হ্যাঁ, বুলবুল বলেছে এটার মান হলো 0.02 মিটার। থ্যাংক ইউ ভেরি মাচ বুলবুল, তুমি খুবই মনোযোগ দিয়ে ক্লাস করছো, ব্যাপারটা খুবই ভালো। আশা করি তুমি এসএসসি তে তোমার জন্য অনেক দর হলো, খুব ভালো মতো পরীক্ষা দিতে পারবে। তো এই ল্যামডা এ বা বাতাসে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান হলো 0.02 মিটার, যেটা আমরা এখানে রাশির মানগুলো বসিয়ে পেয়ে গেলাম। তাহলে এটা খুবই সহজ ছিল বের করা। এখন আশা করি সবাই বুঝতে পারছো যে কম্পাঙ্কের মানটা কিভাবে বের করব। যে কোনো একটা সমীকরণে তুমি যদি বসিয়ে দাও VA সমান সমান f ল্যামডা A, যে কোনো একটা সমীকরণে যে আমরা দুটো লিখেছিলাম এর মধ্যে যদি এই দুটোর মান বসিয়ে দাও তাহলে তুমি সহজেই f এরটা পেয়ে যাবে।
আমরা ল্যামডা এর মান একটু আগে আমাদেরকে গুল করলো 0.02, যেটা আমার ক্যালকুলেশনের সাথেও মিলে যায়। এখানে যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা পাবো f সমান সমান বাতাসে শব্দের বেগ দেওয়া আছে 332 ভাগ এই যে 0.02 মিটার। আমি দেখতে চাই তোমরা কেউ কি এইটা আমি লিখে দিলাম, জাস্ট ক্যালকুলেট করে আমাকে উত্তরটা ইতিমধ্যে জানিয়ে দিতে পেরেছো কিনা। না, এখন পর্যন্ত কেউ আমাকে জানিয়ে দিতে পারোনি। তোমরা একটু তাড়াতাড়ি এটা ক্যালকুলেট করে আমাকে জানিয়ে দাও আসলে এইটার মান কত আসবে, আমি দেখি তোমাদের সাথে আমার উত্তরটি মিলেছে কিনা। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকে তরঙ্গ শব্দের প্রথম দিকের আলোচনা, যা যা আমরা করলাম। এর পরের ক্লাসটিতে আমরা অলরেডি বলেছি যে আমরা একক, প্রতিধ্বনি বা শব্দ তরঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনায় যাব এবং তিনটা বেশ বড় বড় ম্যাথ করব, যেগুলো করলে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তোমাদের যদি এই চ্যাপ্টার সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানার থাকে, সেটা তোমরা অবশ্যই www.10minuteschool এ গিয়ে পেয়ে যাবে। এখানে আমাদের ভিডিও লাইব্রেরিতে এই চ্যাপ্টার সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা রয়েছে। যদি এমন কোনো টপিক থাকে তোমার মনে হয় আমরা লাইভ ক্লাসে কভার করতে পারিনি, সেগুলো অবশ্যই তোমরা সেখানে গিয়ে একাডেমিক ভিডিও, স্মার্ট বুক এবং আমাদের আরো যা যা ইন্টারঅ্যাক্টিভ ভিডিও, বিভিন্ন ধরনের রিসোর্স আমাদের রয়েছে, সেই রিসোর্স থেকে এই www.10minuteschool.com আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা সেই রিসোর্স গুলো থেকে নিজেদের এই সাবজেক্ট এবং যে কোনো সাবজেক্ট, যে কোনো টপিক নিয়ে তোমাদের নলেজ আরো এনরিচ করতে পারবে। এখানে আমি শেষ করতে চাই আজকের ক্লাসে। দেখি কেউ, হ্যাঁ, আমাকে আজ সৃষ্টি সুখের উল্লাসে, তোমার নামটা বেশ নাইস। তারপর অভি, তারপরে শিহাব, নাসিব, অনেকেই আমাকে 16,600 বলেছে উত্তর, এবং তোমাদের সাথে আমার উত্তর মিলে গিয়েছে 16,600 হার্টজ। এটাই হলো এই কম্পাঙ্কের সঠিক মান। এই ক্যালকুলেশনটা তো খুব ইজি হয় যদি তুমি ব্যাপারটা ধরতে পারো যে আসলে মাধ্যম পরিবর্তন করলে কিসের কিসের পরিবর্তন ঘটছে এবং পর্যায়বৃত্ত গতি, স্পন্দন, সরলসন্ধিত স্পন্দনের মধ্যে কোনটা কিভাবে কিসের সাথে রিলেটেড। আশা করি আজকের ক্লাসটি করার পরে এই বেসিক ব্যাপারগুলো সবাই বুঝতে পেরেছো। তোমাদের যারা যারা আজকে ক্লাসটি করলে আর যারা যারা এর পরের ক্লাসটি করবে সবাইকে স্বাগতম রইল 9টার সময় আমাদের ক্লাসটিতে আমাদের সাথে জয়েন করার জন্য, যেখানে আমরা এই চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, দেখা হবে 9টায়।